আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়েছে এই জাতীয় কথা বলার আস্পর্ধা যেন আর কারো না হয়। আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগের ছায়াটাও কিছুটা মরে গেছে। আমি যদি দুঃখের সাথে বলি আওয়ামী লীগের ছায়া কি? বিএনপি এবং জামাত। আমরা যেহেতু নতুন বছরের এসে পড়েছি, আমরা ২০২৪ সাল নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তো সেক্ষেত্রে আমরা ২০২৪ সাল থেকে কি শিক্ষা নিয়ে ২০২৫ সালে পথ এগিয়ে যাব? আমার মনে হয় শিক্ষাটা মানে আকলমানদের জন্য ইশারায় যথেষ্ট, এই বাক্য থেকে আমরা গ্রহণ করতে পারি। ২০২৪ একটা ইশারা মাত্র, তাদের সব কিছু অর্জিত হয়নি। তবে তাতে বলা হয়েছে এই দেশের মালিক প্রকৃত প্রস্তাবে জনগণ, এদেশের মালিক কারো বাপ নয়। আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়েছে এই জাতীয় কথা বলার আস্পর্ধা যেন আর কারো না হয় ভবিষ্যতে। এমনকি আমার বাবাই বিপ্লবটা করে দিয়েছে এমন যেন কেউ বলতে না পারেন। সেই শিক্ষাটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে যেই সরকারই গঠিত হোক না কেন সেই সরকারকে জনগণের কাছে জবাব দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। নাহলে এই যে ঢাকা শহরে আপনার এই স্টুডিওতে যে এলাম, এটা কি কোনো মানুষের শহর? আপনি নিজেই বলুন, এখানে কোনো যাতায়াতের কোনো রাস্তা আছে? এটা কি সভ্য শহর বলা যায়? কি করে সম্ভব একটা দেশে যদি একটা স্থানীয় সরকার থাকে, যেটাকে ইংরেজিতে বলে লোকাল গভর্নমেন্ট? আজকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ হচ্ছিল আমার, যিনি বিলেতে আইন চর্চা করেন। তিনি আমাকে বললেন যে আমাদের সংবিধানে যেটাকে লোকাল গভর্নমেন্ট বলে, বাংলা লিখছে কি স্থানীয় প্রশাসন। তার মানে দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট বলতে যে দায়িত্বটা বোঝায় সেটা অস্বীকার করার জন্য অনুবাদের মধ্যে একটা জালিয়াতি করেছে। মুজিববাদী সংবিধানের কথা বলছেন, মুজিববাদী সংবিধানের ত্রুটি কী? জেলা প্রশাসক আবার ইংরেজিতে ডেপুটি কমিশনার। আপনি কাকে প্রতারিত করছেন? আগে বলা হতো ডিস্ট্রিক্ট কালেক্টর, আপনি ডিসি কথাটা রেখে দিয়েছেন। এই প্রতারণা মুজিববাদীরা শুরু করেছে বলছি না, এটা পাকিস্তানবাদীরা করেছে। তো পাকিস্তানবাদীদের কোনো কিছু তো মুজিববাদীরা পরিবর্তন করেনি, অথচ তারা দেশের মানুষকে বলেছে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি। এটা বেইমানি হলো না? তো আমি বলছি কি আমরা দ্বিতীয় শিক্ষা নিব যেন কেউ যেন প্রতারণা করার সুযোগ আর না পায়। তৃতীয় শিক্ষা হবে, এবার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, বহুদিন বিএনপি সংগ্রাম করেছে, আপনি জানেন। আপনার বহু এই যে আপনার যে আমরা কী বলে কথা প্রদর্শনী, ইংরেজি যাকে টক শো বলেন, তাতে আমরা এসেছিলাম। আমরা এই নিয়ে বেনিয়ে অনেক কথা বলেছিলাম, যেহেতু আসল কথা বলতে পারিনি। তো নির্বাচনগুলি হয়েছিল এরকম এক ধরনের ডাকাতি। এইটাকে আমরা ফেসিবাদ বলবো কি বলবো না সেটা নিয়ে তর্ক চলতে পারে, তবে স্পষ্টভাবে এটা গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের জন্য আমাদেরকে শেষ বিচারে জনগণের মুখোমুখি হওয়ার পথ হচ্ছে নির্বাচন। যদি নির্বাচন ব্যবস্থা আবারও ত্রুটি করি, আমরা আবারও রিগিং করি, আবারও ডাকাতি করি, ভোট ডাকাতি করি, অথবা আবারও রাতের ভোট করি, তাহলে কিন্তু জনগণ হয়তো আজ না হয় আবার দাঁড়াবে। তো সেটা আমরা চাই না যে আমাদের প্রতি বছরে রক্ত দিতে হোক। তা আমরা বলবো ২০২৪ ছিল রক্তদানের বছর, ২০২৫ হোক আমাদের শান্তির বছর। কিন্তু একটা গণ্ডগোল হয়েছে। শেখ হাসিনাকে পরাজিত করা, তার পতন ঘটানো এবং তাকে বিচারের মুখোমুখি করানো, এই দাবিতে যারা একমত হয়েছিলেন ১৫ বছর আন্দোলন করেও তারা সফল হননি। এক অংশ, নাম করেই বলি, বিএনপি এবং জামাত এবং তার সাথে আমাদের অনেকগুলো বামপন্থী দল, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, সাইফুল হক, এরা খুবই ক্ষুদ্র দল, কিন্তু তারা বীরের মতো লড়েছেন, কিন্তু তারা সফল হননি। আবার কিছু লোক পক্ষান্তরে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এরা পরোক্ষভাবেই, আমি ইনু এবং মেননের পার্টির কথা বাদ দিচ্ছি, ওরা তো সরাসরি সরকারে যোগ দিয়েছেন এবং দিলীপ বড়ুয়া সহ। এই জন্য নানা প্রকারের বাম এবং ডান সুবিধাবাদী দল, যারা কৌমি জননী উপাধি দিয়েছিল তারা শুদ্ধ, এইগুলোই এই সহযোগীরা যাই করুক না কেন, বিরোধী যারা করেছিল তারা একা সফল হননি। শেষ মুহূর্তে সফল হলেন কারা? যারা কোনো রাজনৈতিক দলের লেজুর নন এমন ছাত্রদের একটি সংগঠন, যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ফেসিবাদ বিরোধী ছাত্র নানা নামে এসেছেন। এরাই হচ্ছেন বলা যায় না অনুঘটক হিসেবে, এরাই হলো সর্বশেষ। ঘটনাটা এরা ঘটিয়েছেন, ওরা একা ঘটিয়েছেন এটা বললে সত্যের অপলাপ হবে। সকলে মিলে করিয়েছেন, কিন্তু এরাই নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বে মানুষ এসেছে। বিএনপির আন্দোলনের সময় বারবার দেখেছি সরকার এটা দমন করতে পেরেছে। বলতো কি
বিএনপি বলে যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ না নামবে তখন আন্দোলন সফল হবে না, কিন্তু বিএনপিকে মানুষ বিশ্বাস করেনি, সবটুকু মানুষ নামেনি। কিন্তু ছাত্রদের নিরপেক্ষ ও নতুন নেতৃত্বের জন্য এই ছাত্ররা এটা প্রচুর তারা পরিচিত ছিলেন না, কিন্তু তাদের ডাকে মানুষ নেমেছেন, এইটা হচ্ছে তাদের বড় সাফল্যের কারণ। এই জন্য তারাই বর্তমান সরকার গঠন করেছেন। কিছুক্ষণ আগে আপনি যে জিজ্ঞাসা করেছিলেন এই ঘোষণাপত্র তারা দেন, তারা পিছিয়ে গেছেন, আমি তাদেরকে স্বাগত জানাই। পিছিয়ে যেয়ে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এই সরকার তো তাদেরই সরকার, তারাই যে সরকার গঠন করেছে। হ্যাঁ, এই সরকারটা তারা তাদের মনোমতো গঠন করতে পারে নাই, বা আমার মনোমতো হয়নি, তাতে কিছু আসা যায় না, কিন্তু এই সরকার গঠন করা ছাড়া আর কোনো বিকল্প কি চোখের সামনে ছিল না। এই সরকারের দোষ ত্রুটি আছে, আমাদের দায়িত্ব হচ্ছে নিত্য সরকারকে সমালোচনা করা এবং তাকে যেন বিপদগামী না হয় সে বিষয়ে বলতে থাকা। যা হোক, সেই জন্য বললাম 2025 হবে এই অগ্নি পরীক্ষার, এই কোষ্ঠীপাতর পরীক্ষার বছর। কারণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে নির্বাচন হবে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাতে কিছু নতুন কথা আসছে। ভোটারদের বয়স 18 থেকে 17 হবে এবং নির্বাচন কমিশনও সে বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে মনে হলো। যেভাবে হোক, নির্বাচন কমিশন যদি একটি নির্বাচনের আয়োজন শুরু করে, তাহলে 2025 সনে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনে কারা জয়ী হবে সেটা আমি বলছি, কোনো একক দলের সার্বভৌমত্ব বা একনায়কত্ব না হয়ে যদি এটা জনগণের সম্মিলিত ইচ্ছার বহিঃপ্রকাশ হতে হয়, হয়তো এটা বহুদলীয় গণতন্ত্র হবে এবং সেটা দেশের জন্য ভালো হবে, যেখানে একদলীয় একনায়কত্বের চেয়ে। অন্তত এইটুকু আশা করা যায়। কাজে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু মনে রাখতে হবে উপর থেকে কলকাঠি নেড়ে চাপিয়ে দিয়ে যদি কোনো দল, আপনার সাংবাদিকদের ভাষায় বলি কিংস পার্টি হয়, সেটা কিন্তু ভালো ফল আনে না। তবে ভবিষ্যৎ সম্পর্কে এখনই বলার সময় আসেনি। আমি মনে করব পুরনো দলগুলির উপযোগিতা হারিয়ে গেছে। আমার এই কথা বললে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হবেন। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়েছে, তাকে পালাতে হয়েছে, এর চেয়ে বড় অপ্রাসঙ্গিকতা আর কী আছে। কিন্তু আওয়ামী লীগের অনুসারী ফ্যাসিবাদ সমর্থক লোকজন সমাজের নানা রন্ধ্রে রন্ধ্রে, বিশেষ করে নাগরিক সমাজে, ব্যবসায়িক সমাজে, শিক্ষা মহলে, সাংবাদিক মহলে, চিকিৎসক মহলে তারা আছেন, এটা সত্য। তারা এমনকি সরকারি চাকরিতে সেক্রেটারিয়েটে আছেন। তারপরে বলবো আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগের ছায়াটাও কিছুটা মরে গেছে। আমি যে দুঃখের সাথে বলি, আওয়ামী লীগের ছায়া কি? বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ দুর্বল হলে তারাও দুর্বল হন। বলে গাছ যখন পড়ে যায় তার ছায়া থাকে না। কারণ আওয়ামী লীগকে সামনে রেখে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবে তারা জনগণের কাছে যেটুকু গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, এখন সেটা তো কমে যাবে। কেন? মানে আপনার যদি কারোর বিরুদ্ধে না, মানুষ বিরোধী দলের সময় আপনার তো একটা চাকরি আছে, যদি আপনার কোনো কাজটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনি তো লেইড অফ হবেন। আপনাকে এখন সরকারের আসনে যাবিতে হবে এবং আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হবে। কিন্তু বিএনপির কর্মপন্থার মধ্যে নতুনের যদি কোনো আবির্ভাব না হয়, তার নেতৃত্বের মধ্যে নতুনের আবির্ভাব না হয়, তাহলে তো তার পরিণতি একই হবে। আওয়ামী লীগ যে চাঁদাবাজি করছে, এখন তো দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে বিএনপি একই চাঁদাবাজি শুরু করেছে। অথবা যদি বলি মামলাবাজি, সেটা শুরু করেছে, অন্যের জায়গা জমি দখল করার চেষ্টা করতেছে, অন্যদের প্রজেক্ট দখল করার চেষ্টা করছে। যেগুলি অবৈধ সেগুলিতে তারা তো যাচ্ছে, বৈধগুলিও দখল করছে। আমি গ্রামে গঞ্জ থেকে যা খবর পাচ্ছি, তো তাতে মনে হয় অথচ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেককে বহিষ্কার করেও সেটা থামাতে পারছে না। তার মানে বিএনপির উপরেও বিএনপির নিয়ন্ত্রণ নাই। এই জন্য বলছি, পুরনো কায়দা যে দলগুলো, জবাবদিহিতাবিহীন যে দল গড়ে উঠেছে, কিংস পার্টির মতো গড়ে উঠেছে, বিএনপির জন্মের মধ্যে তো কিংস পার্টির ইতিহাস একটু করে আছে, এরশাদের পার্টির মধ্যে আছে। কাজে এদেরকেও ভিতর থেকে নিজের দলকে যদি সে সংস্কার না করে, সেও কিন্তু ভবিষ্যতে টিকতে পারবে না, কারণ যুগ বদলে গেছে।